বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। দেখো, আমরা কয়েকটা ভিডিও ধরে আলোচনা করছি পপুলেশন আন্তঃক্রিয়া নিয়ে। আজ এই ভিডিওটিতে আমরা যে পপুলেশন আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরজীবিতা, আমরা ইংরেজিতে বলছি প্যারাসিটিজম। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে এই যে পরজীবিতা বা প্যারাসিটিজমটা কি, একটা উদাহরণ সাথে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের অনেকেরই মাথাতে উকুন হয়। কি আমাদের অনেকেরই মাথাতে উকুন আছে? তাহলে উকুন এবং হচ্ছে আমরা একসঙ্গে বসবাস করছি, তার মানে আমাদের দুজনের মধ্যে একটা আন্তঃক্রিয়া হচ্ছে। দেখো, দুজনের মধ্যে আন্তঃক্রিয়াটা কেমন না, উকুন আমার মাথা থেকে কি নিচ্ছে না, আমার মাথা থেকে পুষ্টি রস নিচ্ছে, প্লাস আমার কাছ থেকে কি পাচ্ছে ও, আমার কাছ থেকেও পাচ্ছে আশ্রয়। পরিবর্তে আমি কিছু কাছ থেকে পাচ্ছি কি না। দেখো, এই যে উকুনের সঙ্গে যে আমার যে সম্পর্কটা, উকুনের সঙ্গে আমার যে আন্তঃক্রিয়াটা, এটা হচ্ছে পরজীবিতা। বোঝা যাচ্ছে না কেন না? তাই আমি এবার আসে দেখো, তাহলে উকুনের সঙ্গে আমার সম্পর্কটা কেমন হচ্ছে না, উকুন একটি জীব, আমি একটি জীব। এক্ষেত্রে কি দেখা পাচ্ছি না, উকুন আমার উপরে পুষ্টিগতভাবে এবং আশ্রয়গতভাবে নির্ভর করছে। ফলে উকুন কি হচ্ছে না, উকুন হচ্ছে উপকৃত হচ্ছে, আমার থেকেও রক্ত শোষণ করে নিচ্ছে। ফলে আমি কি হচ্ছি না, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই যে যখন একটা জীবের উপর পুষ্টিগতভাবে নির্ভরশীল হবে, ফলে প্রথম জীবটি উপকৃত হবে কিন্তু দ্বিতীয় জীবটি ক্ষতিগ্রস্ত হবে, তখন এই দুটো জীবের মধ্যে যে আন্তঃক্রিয়া, এটাকে বলা হবে পরজীবিতা বা প্যারাসিটিজম। তাহলে উপকৃত হলো কে না, উপকৃত হলো যে জীবটি, এখানে আমার উদাহরণ হচ্ছে উকুন, উকুনটাকে বলা হবে পরজীবী। ঠিক আছে। ক্ষতিগ্রস্ত হলো কে, আমি, যে জীবটি পরজীবীকে আশ্রয় দান করবে এবং ক্ষতিগ্রস্ত হবে তাকে বলা হবে পোষক বা হোস্ট। এবার আমরা চলে আসছি, তাহলে আমরা পরজীবিতা কাকে বলে বুঝে গেছি, পরজীবী কাকে বলে বুঝে গেছি, পোষক কাকে বলে বুঝে গেছি। এবার আমরা চলে আসবো যে এই পরজীবী যারা রয়েছে তারা কত রকমের হয়। অর্থাৎ আমরা এবারে চলে আসছি পরজীবীর শ্রেণী বিভাগে বা পরজীবীর প্রকারভেদে। আমরা পরজীবীটাকে বিভিন্ন কন্ডিশনের উপর, বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে ভাগ করছি। কি রকম না, একটা কন্ডিশন হচ্ছে যে পরজীবী পোষক দেহের কোথায় অবস্থান করছে। অর্থাৎ আমরা 1 নম্বরে লিখছি পোষক দেহে অবস্থান অনুসারে, পোষক দেহে অবস্থান অনুসারে। অর্থাৎ একটা পরজীবী পোষক দেহের কোথায় অবস্থান করছে সেই অনুসারে পরজীবীটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে বহি পরজীবী, আর একটাকে বলা হচ্ছে অন্ত পরজীবী। তাহলে বহি মানে কি, বহি মানে হচ্ছে বাহির, অন্ত মানে কি, অন্ত মানে হচ্ছে ভিতর। তাহলে আমরা বহি পরজীবী কাকে বলবো না, যখন কোনো পরজীবী পোষক দেহের বাইরে বাস করবে। দেখো, আমি তো উদাহরণটা দিই খুব সহজভাবে, যেটা আমরা এখানে উদাহরণ দিয়েছি যে উকুন পরজীবী আর
ধরো রয়েছে আমাদের গোলকৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, যেটা আমরা ধরে নিচ্ছি যে গোলকৃমি বা অ্যাসকারিস। আমরা অ্যাসকারিস সম্পর্কে আগে পড়ে এসেছি। অ্যাসকারিস যেটা আমরা বলছি খুব সহজভাবে গোলকৃমি। দেখো উকুন কোথায় বাস করে? উকুন আমাদের দেহের বাইরে মাথায় বাস করে। এই অ্যাসকারিস বা গোলকৃমি কি আমার দেহের বাইরে বাস করে? না, বাস করছে কোথায়? বাস করছে আমার পেটের মধ্যে, দেহের মধ্যে বাস করছে। তাহলে আমরা বলতে পারি যে যখন একটা পরজীবী পোষক দেহের বাইরে বাস করবে তখন তাকে বলা হবে বহিঃপরজীবী, যেমন আমাদের উকুন। যখন কোনো পরজীবী পোষক দেহের মধ্যে বসবাস করবে তখন তাকে বলা হবে অন্তঃপরজীবী, যেমন আমরা বলছি অ্যাসকারিস, ফ্যাসিওলা হেপাটিকা, এটা হচ্ছে আমাদের অন্তঃপরজীবী। 2, দ্বিতীয় ভাগটা আমরা কার উপর বেশ করে করছি? দ্বিতীয় ভাগটা আমরা করছি যে রোগ সৃষ্টির ক্ষমতা অনুসারে, যে রোগ সৃষ্টির ক্ষমতা, রোগ সৃষ্টির ক্ষমতা অনুসারে আমরা ভাগ করছি। যে একটা পরজীবী যখন পোষক দেহে আসছে, সে পোষক দেহে রোগ সৃষ্টি করছে কি করছে না, তার উপর ভিত্তি করে দুটো ভাগ। একটাকে আমরা বলছি প্যাথোজেনিক পরজীবী, একটাকে আমরা বলছি প্যাথোজেনিক পরজীবী, আর একটাকে আমরা বলছি নন প্যাথোজেনিক পরজীবী। প্যাথোজেনিক পরজীবী কারা? না, যেসব পরজীবী পোষকের দেহে রোগ সৃষ্টি করে। তো আমি যদি বলি যে আমরা পড়েছি ম্যালেরিয়া, ম্যালেরিয়ার জন্য দায়ী জীবাণুটি কে? প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়ামের ফ্যালসিফারের যে কোনো একটা এসপি, একটা প্রজাতি। তাহলে আমরা বলতে পারি যে প্লাজমোডিয়াম যদি কোনো পোষকের দেহে বাস করে তাহলে তার কি হবে? ম্যালেরিয়া হবে। তাহলে আমি বলতে পারি যে প্লাজমোডিয়াম এই পরজীবীটা রোগ তৈরি করছে পোষক দেহে, এটাকে তখন বলা হচ্ছে প্যাথোজেনিক পরজীবী। অর্থাৎ যে পরজীবী পোষকের দেহে রোগ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে প্যাথোজেনিক পরজীবী। তো আমি যদি বলি যে আমাদের পেটের মধ্যে বাস করছে বা আমাদের মানুষের ক্ষুদ্রান্তে বাস করছে ইকোলাই, ইকোলাই বাস করছে, ইকোলাই বাস করছে বলে কি আমার কোনো রোগ হচ্ছে? না, ইকোলাই বাস করছে বলে কিন্তু আমাদের কোনো রোগ হচ্ছে না। তাহলে আমি বলতে পারি যে এই যে ইকোলাই যে পরজীবী, যেটা আমাদের ক্ষুদ্রান্তে বাস করছে, আমাদের অন্ত্রে বাস করছে, ফলে কি হচ্ছে না, আমাদের রোগ হচ্ছে না। তাই এটিকে তখন আমরা বলবো যে নন প্যাথোজেনিক পরজীবী। ঠিক আছে, তাহলে এটা হলো রোগ সৃষ্টি অনুসারে। 3 নম্বর, যে 3 নম্বর আমরা ভাগটা করছি যে পোষক দেহে সময় কাটানো অনুসারে। 3 নম্বর ভাগটা আমরা করছি যে পোষক দেহে সময় কাটানো, পোষক দেহে কাটানো সময়, পোষক দেহে কাটানো সময় অনুসারে। যে একটা পরজীবী পোষকের দেহে কতটা সময় জুড়ে বাস করছে তার উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে পার্মানেন্ট, আমরা বলছি স্থায়ী পরজীবী, আর একটাকে আমরা বলছি টেম্পোরারি বা আমরা বলছি অস্থায়ী পরজীবী। অস্থায়ী পরজীবী। তখন আমি যে স্থায়ী পরজীবী ধরি, তোর আমি উদাহরণ দিচ্ছি যে আমাদের পেটের মধ্যে যে গোলকৃমি রয়েছে, আমাদের পেটের মধ্যে গোলকৃমি রয়েছে, যে গোলকৃমি কিছুটা সময় আমার দেহের মধ্যে বাস করলো,
তারপর কিছু সময় বাইরে ঘুরে আসলো, এসে আবার আমার শরীরের মধ্যে প্রবেশ করলো, এরকম হয় কি? না। অ্যাসকারিস আমার কিছু সময় পেটের মধ্যে থাকলো, তারপর আমার মুখ দিয়ে বা নাক দিয়ে বেরিয়ে গেল, গিয়ে আবার বাইরে থেকে খাবার দাবার বা ঘুরে টুরে এসে আবার কিছুক্ষণ সময় পর আমার পেটের মধ্যে ঢুকে গেল, এরকম হয় কি? না, হয় না। এরা কি করেন? এরা সব সময় আমাদের পেটের মধ্যেই থেকে যায়। তাহলে এই যে বলবো যে যেসব পরজীবী একেবারে সারা জীবন ধরে বা জীবনচক্রে একাধিক দশা জোরে পোষক দেহে থেকে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে স্থায়ী পরজীবী। অস্থায়ী পরজীবী কোনগুলো? তাই যদি উদাহরণ দিই, যে মশা। মশা কি করছে? মশা কিছুটা সময়ের জন্য আমার দেহে আসছে, মশা কিছু সময়ের জন্য আমার দেহে আসছে, এসে তার রক্তটা বা নিউট্রিয়েন্টটা বা পুষ্টিটা নিয়ে নিল, নিয়ে আবার চলে গেল, আবার যখন দরকার পড়ছে আবার চলে আসছে। মশা কিন্তু সবসময় আমার গায়ের সঙ্গে বা আমার পোষক দেহের সঙ্গে লেগে থাকছে না। তাই এটাকে তখন বলা হচ্ছে অস্থায়ী পরজীবী। অর্থাৎ যেসব পরজীবী খুব অল্প সময়ের জন্য পোষক দেহের কন্ট্যাক্টে, পোষক দেহের সংস্পর্শে আসছে বা পোষক দেহের কিছু সময়ের জন্য বসবাস করছে, তখন তাকে বলা হচ্ছে অস্থায়ী পরজীবী। মশা কিছু সময়ের জন্য আসছে, খাবার দাবার খেয়ে চলে যাচ্ছে। তাই এটা গেল আমাদের পোষক দেহের সময় কাটানো অনুসারে। আমরা 4 নম্বর চলে আসছি ভাগটাকে, না পোষক দেহের উপর নির্ভরশীলতা। অথবা বলতে পারি যে পোষকের উপর নির্ভরশীলতা। পোষকের উপর নির্ভরশীলতা অর্থাৎ একটা পরজীবী পোষকের উপরে কতটা নির্ভর করছে, তার উপর নির্ভর করে আমরা পরজীবীটাকে দুটো ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী, অনেক জায়গায় আবার বলা হচ্ছে সম্পূর্ণ পরজীবী। সম্পূর্ণ পরজীবী ইংরেজিতে বলা হচ্ছে অব্লিগেটরি, পরজীবী হচ্ছে অব্লিগেটরি। আমরা বলছি এটাকে, আমরা বলছি যে এটা হচ্ছে অব্লিগেটরি। অব্লিগেটরি। আর দ্বিতীয়টাকে আমরা কি বলছি? দ্বিতীয়টাকে আমরা বলছি ইচ্ছাধীন বা আংশিক পরজীবী। ইংরেজিতে আমরা বলছি ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ। দেখো বাধ্যতামূলক পরজীবী কোনটা? তো আমি যদি বলি যে, আমি যদি উদাহরণ দিচ্ছি অ্যাসকারিস। অ্যাসকারিস আমাদের দেহের মধ্যে বাস করছে। আমি যদি অ্যাসকারিসটাকে আমার দেহের বাইরে নিয়ে এসে একটা পাত্রে ভালো করে মাছ মাংস দিয়ে রেখে দিই, তাহলে অ্যাসকারিস বাঁচবে কি? না। অ্যাসকারিসকে বাঁচার জন্য অবশ্যই করে আমাদের অন্ত্রের মধ্যে থাকতে হবে। অর্থাৎ এখানে কি হচ্ছে না, পরজীবী বেঁচে থাকার জন্য পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে পোষকের উপর নির্ভরশীল। পোষকের বাইরে সে বাঁচতে পারবে না, অর্থাৎ পোষকের দেহের মধ্যে থাকতে সে বাধ্য হচ্ছে বাঁচার জন্য। তখন এটাকে বলা হবে বাধ্যতামূলক পরজীবী। অর্থাৎ কি বলছি? অর্থাৎ যখন একটা পরজীবী বেঁচে থাকার জন্য পোষকের উপরে নির্ভর করতে বাধ্য হয়, পোষকের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে বেঁচে থাকে, তখন তাকে বলা হবে বাধ্যতামূলক পরজীবী। যেমন আমরা বলছি যে অ্যাসকারিস। ইচ্ছাধীন পরজীবী কোনটা? মানে ইচ্ছা হলেই পরজীবী, না হলে নয়। অর্থাৎ এরা হচ্ছে স্বাধীনজীবী, স্বাধীনভাবে বসবাস করে। যখন এরা পোষক দেখা পায়, তখন এরা কি করছে না, পোষকের দেহ থেকে পুষ্টি নিচ্ছে, আশ্রয়ের জন্য কিছুক্ষণ বসবাস করছে, তখন এটাকে বলা হচ্ছে যে ইচ্ছাধীন পরজীবী। অর্থাৎ এরা কিন্তু পরজীবী থাকতে বাধ্য নয়, এরা হচ্ছে স্বাধীনভাবে বাস করছে। যখন এরা দেখা পাচ্ছে যে আমার পাশাপাশি পোষক চলে এসছে,
চল তাহলে একটু পরজীবী হয়ে যায়, তখন এটাকে বলছে ইচ্ছাধীন পরজীবী। অর্থাৎ যারা স্বাধীনভাবে বাস করে কিন্তু পোশাকের সংস্পর্শে আসলে তারা পরজীবীর মতো আচরণ করে, তখন তাকে বলা হবে ইচ্ছাধীন পরজীবী। যেমন হচ্ছে নেগলেরিয়া ফাউলেরি বলে একটা জীব রয়েছে, NAEGLE, নেগলেরিয়া ফাউলেরি, FOWLERI। যে নেগলেরিয়া ফাউলেরি বলে রয়েছে পরজীব মানে জীবটা রয়েছে, এ কিন্তু স্বাধীনভাবে বাস করে, এটা স্বাধীন, কিন্তু যখন ও মানুষের দেহে প্রবেশ করে তখন ও কিন্তু রোগ তৈরি করে, অর্থাৎ পরজীবীর মতো আচরণ করে, তখন এটাকে বলা হচ্ছে এরা হচ্ছে আংশিক বা ইচ্ছাধীন পরজীবী। তাহলে এটা গেল আমাদের পরজীবিতা এবং পরজীবীর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।